ইউনিক লার্নিং ল্যাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রদ্যুৎ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে মডেল অ্যাক্টিভিটাসগুলি দেওয়া হচ্ছে, যেগুলো তোমাদের বিদ্যালয় থেকে দিচ্ছে, এর আগে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 পেয়েছো এবং সেগুলোর উত্তর লিখে নিশ্চয়ই তোমরা স্কুলে জমাও দিয়েছো। তো এর মধ্যে আবার পার্ট 4 দিয়ে দিয়েছে প্রত্যেকটা সাবজেক্টে মডেল অ্যাক্টিভিটাসকে। দেখো, আজকে তোমাদের সামনে মডেল অ্যাক্টিভিটাস 2021 ভৌত বিজ্ঞান নবম শ্রেণী পার্ট 4 নিয়ে হাজির হয়েছি। এই নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পার্ট 4-এ যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের সঠিক এবং ভালো উত্তর তোমাদের লিখে দেবো। এর আগে কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সমস্ত কিছু মডেল অ্যাক্টিভিটাসকে প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া রয়েছে। তোমরা যারা দেখতে চাও তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে দেখতে পারো। এছাড়া প্রত্যেকটা সাবজেক্টে পার্ট 4ও দেওয়া রয়েছে, তোমরা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টে গেলে সেটাও দেখতে পাবে। তো আজকে যারা চ্যানেলে নতুন, প্রত্যেকটা সাবজেক্টে ভালো এবং সঠিক উত্তর পাওয়ার জন্য প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথম 1 নম্বর দাগের কি আছে না, ঠিক উত্তর নির্বাচন করো। অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে ক, খ, গ, ঘ অর্থাৎ 4টে করে অপশান দেওয়া রয়েছে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। তো কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু আমি খাতায় দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো একের একটা কি বলছে দেখি। নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো, অর্থাৎ পরিমাপযোগ্য ভৌত রাশি মানে পরিমাপ করা যায় না এমন ভৌত রাশি নয়, সেটি কি না? ক হচ্ছে একটি ন্যাপথালিনের বলের ভর। ন্যাপথালিনের বলের ভরকে তো আমরা পরিমাপ করতে পারি, সুতরাং কটা হবে না। খ কি আছে না, একটি ন্যাপথালিনের বলের ভরবেগ, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে এবং ভরবেগকে আমরা পরিমাপ করতে পারি, সুতরাং খ অপশানটাও হবে না। গ নম্বরটা কি আছে না, একটি ন্যাপথালিন বলের গন্ধ। তো গ হবে সঠিক উত্তর, কারণ ন্যাপথালিন বলের যে গন্ধকে কখনো কিন্তু পরিমাপ করা যায় না। তাহলে সঠিক উত্তর বা সঠিক অপশানটি হবে গ। তো ঘ নম্বর দাগেরটা কি আছে সেটা একটু দেখে নেওয়া যাক। ঘ বলছে কি, একটি ন্যাপথালিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলকে অবশ্যই আমরা পরিমাপ করতে পারি, এটা আমরা জানি। তো গ অপশানটা সঠিক উত্তর। এটা কিভাবে আমরা খাতায় লিখবো চলো দেখে নিই। তো দেখো, 1 নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো, এই কথাটা আমরা আগে লিখবো, তারপরে ড্যাশ দেবো, দিয়ে সঠিক দাগ নাম্বারটা দেবো, অর্থাৎ গ। এটা লিখবো কি, একটি ন্যাপথালিন বলের গন্ধ, এটা সঠিক উত্তর। তাহলে এর নিচে আমরা একটা দাগ দিয়ে দেব। তো পরেরটা কি আছে, 2 নম্বরটা, আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের ক ভর সংখ্যা সমান, এটা ঠিক কথা নয়। খ হচ্ছে প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান তো আইসোটোপের ক্ষেত্রে হয়, আইসোবারের ক্ষেত্রে নয়, তাহলে খটাও হবে না। আচ্ছা, গ কি, নিউটন সংখ্যা সমান। নিউটন সংখ্যা সমান হয় কোন ক্ষেত্রে না, আইসোটোনের ক্ষেত্রে, তাহলে গও হবে না, কারণ আইসোবারদের ক্ষেত্রে বলেছে। ঘটা কি বলেছে না, ভর সংখ্যা সমান, এটা একদম সঠিক উত্তর। আইসোবারদের ক্ষেত্রে ভর সংখ্যা সমান হয়, তো সঠিক অপশানটি হবে ঘ। তো চলো এই উত্তরটা কিভাবে আমরা খাতায় লিখবো দেখে নিই। তো কি 1-2 আমরা কিভাবে লিখবো না, আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের, একটা হাইফেন ছোট একটা ড্যাশ দেবে, দিয়ে সঠিক দাগ নম্বরটা লিখবে, অর্থাৎ ঘ লিখবে ভর সংখ্যা সমান এবং তার নিচে একটা দাগ দিয়ে দেবে। এবারে দেখো 3 নম্বর দাগেরটা কি বলছে, ভরবেগের মাত্রীয় সংকেত হলো, ক হচ্ছে mlt, খ হচ্ছে mlt টি স্কোয়ার, গ হচ্ছে ml স্কোয়ার টি এবং ঘ হচ্ছে mlt ইনভার্স। তো এর মধ্যে সঠিক উত্তরটি হবে ঘ। কেন দেখো, ভর এবং বেগের গুণফলকে বলে ভরবেগ। ভর সমান আমরা জানি m, এর ভরের মাত্রীয় সংকেত হচ্ছে m এবং বেগের মাত্রীয় সংকেত হচ্ছে lt ইনভার্স। তো ভর এবং বেগের যদি গুণফল করি সেটাই হয় ভরবেগ, তাহলে ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ। তাহলে এই দুটো এককও গুণ হয়ে যাবে, অর্থাৎ mlt ইনভার্স হয়ে যাবে। বোঝা গেল? তাহলে সঠিক উত্তরটি আমরা কিভাবে লিখবো দেখো। তো দেখো 1-3 উত্তর কি হচ্ছে, ভরবেগের মাত্রীয় সংকেত হলো, ছোট করে একটা ড্যাশ দিয়ে সঠিক দাগ নম্বরটা লিখবে অর্থাৎ ঘ লিখবে mlt ইনভার্স। ওকে, এবারে দেখো 2 দাগের কি বলছে না, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। তো 2-1 কি বলছে না, আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি। এটা একদম সত্যি কথা, কারণ আপেক্ষিক ঘনত্ব হচ্ছে একটা অনুপাত, সুতরাং অনুপাতের কোনো একক হয় না আমরা জানি, সেই জন্য আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি, একটা সত্য লিখব। তো আমরা কিভাবে উত্তরটা লিখব, তো দেখো 1-3 উত্তর, 2-1 উত্তর, আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি। উত্তর লিখবে এইভাবে, এই কথাটা লিখে উত্তর লিখব বিবৃতিটি সত্য।
এবারে 2-2টা কি বলছে দেখো, একটি বস্তু আর সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তা সরণ হবে আর সেন্টিমিটার। তো তার আগে এটা আমরা কি লিখেছিলাম ওপরটা, মানে আমরা কি উত্তর দিয়েছিলাম না সত্য, ওটা লিখে দিই। তো এই যে পরের বিবৃতিটা লিখলাম এটা কিন্তু মিথ্যা হবে। তো চলো আমরা ছবি আঁকি, তাহলে বুঝতে পারবো। তো দেখো একটা আমি এখানে ছবি এঁকেছি, তার আগে দেখে নিই উত্তরটা কি হবে। এই পুরো কথাটা লিখবে, লিখে উত্তরটি লিখবে কি না বিবৃতিটি মিথ্যা। তো কেন মিথ্যা আমি একটু বুঝিয়ে দিই। দেখো সরণ কাকে বলে, সরণ হচ্ছে বস্তুকণার প্রথম ও শেষ অবস্থানের মধ্যে সর্বনিম্ন রৈখিক দূরত্ব। তো দেখো ধরো এখানে এই যে একটা বৃত্ত এঁকেছি, এইটা বৃত্তটার ব্যাসার্ধ কত আর, এই আর ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা এঁকেছি। তো একটা ধরো এ পয়েন্ট থেকে কেউ একজন যাত্রা শুরু করেছে, করে অর্ধেক বৃত্তাকার পথের অর্ধেক গেছে মানে এই জায়গায় এসেছে, এটা তো অর্ধবৃত্ত তাই না। তো এ থেকে বি পর্যন্ত এই বরাবর এসছে, আমি আরও চিহ্ন দিয়ে দেখেছি দেখো, এই বি পয়েন্টে এসছে মানে অর্ধেক এসছে। তো অর্ধেক আসার ফলে তার কতটা পথ গেছে, অ্যাকচুয়ালি সরণ কতটা হয়েছে প্রকৃতপক্ষে। সরণ মানে কি, এ এবং বি এই যে দুটো বিন্দু, প্রথম অবস্থান এ এবং দ্বিতীয় অবস্থান বা শেষ অবস্থান হচ্ছে বি, এদের মধ্যে যদি একটা রেখা টানি বা রৈখিক দূরত্ব কত হবে না সেটাই হবে সরণ। তা রেখা টানলে কি হবে, এ থেকে বি পর্যন্ত যদি এইভাবে আমি টানি, দেখো আমি ডট ডট দিয়ে করছি, তো এটা হচ্ছে পুরো রেখা, তাহলে এটাই হচ্ছে সরণ। অর্থাৎ এ এবং বি বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্ব, সেটাই আমরা সরণ বলছি, প্রথম এবং শেষ অবস্থানের মধ্যে দূরত্ব, তাই না। তো এখানে প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে যে একটি বস্তু 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে, এই দেখো অর্ধেক অতিক্রম করেছে, তাহলে কি হয়েছে না করলে তার সরণ হবে 8 সেন্টিমিটার, তার সরণ হবে 8 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত 8 সেন্টিমিটার। কিন্তু সত্যি সত্যি সরণ হবে কত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এখান থেকে তো এই পর্যন্ত কত, আরও 8 সেন্টিমিটার, কারণ এটাও একটা ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ। তাহলে সরণ অ্যাকচুয়ালি কত হচ্ছে, এই 8 সেন্টিমিটার যোগ 8 সেন্টিমিটার, তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে 2 সেন্টিমিটার, তাই না। তো এখানে বলেছে 8 সেন্টিমিটার হবে, তাহলে কি হবে, নিশ্চয়ই মিথ্যা হবে এটা বিষয়টা। তো আমার যে বক্তব্যটি বলেছে সেই বিবৃতিটা কি না মিথ্যা লিখে দেবো। বুঝতে পেরেছো নিশ্চয়ই ছবিটি দেখে। তো চলো এর পরের প্রশ্ন বলছে দেখো 2-3 না কার্বনের 12 স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453 ইউ। তো এটা একদম সত্য বিবৃতি। কেন আমি দেখাচ্ছি দেখো, কারণ এই যে পারমাণবিক এই যে ইউ, এটা কি বলতো, ইউ হচ্ছে পারমাণবিক ভর একক। তো কোনো পরমাণুর যখন পারমাণবিক গুরুত্বর সঙ্গে এই পারমাণবিক ভর এককটা গুণ করা হয় তখন সেটা কি হয় না পরমাণুর ভর পাওয়া যায়। এটা একদম ঠিক। দেখো এই যে মানটা কিন্তু একই, শুধুমাত্র এই এককটা এর সঙ্গে যুক্ত করলেই কিন্তু পরমাণুর ভর পাওয়া যায়। পারমাণবিক গুরুত্বের সঙ্গে এই এককটা এখানে গুণ করা হয়েছে, ইউ দেওয়া হয়েছে, তার মানে এটা ক্লোরিন পরমাণুর ভরই পাওয়া গেছে, এটা একদম ঠিক কথা। তো আমরা কিভাবে লিখবো এটা, তার মানে ব্র্যাকেটে লিখবো কি সত্য, আর আগেরটা কি ছিল মিথ্যা ছিল। বিবৃতিটি কিভাবে লিখতে হবে আমি দেখিয়ে দিই। দেখো কিভাবে লিখবে না 2-3 এইভাবে যেটা দেওয়া রয়েছে প্রশ্নে সেইভাবে, যে কার্বনের 12 স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453 ইউ। উত্তর বিবৃতিটি সত্য, এইভাবে লিখে দেবে, ঠিক আছে। এবারে দেখো 3-এরটা কি বলছে, 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও। তো 3-1 এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ বাংলায় বললে হয় প্রমাণ তাপমাত্রা ও চাপে। তো এসটিপিতে কী হচ্ছে না, এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 গ্রাম পার লিটার হলে এসআই এককে এই ঘনত্বের মান নির্ণয় করো। তো এটা সিজিএস পদ্ধতিতে এককটা লেখা রয়েছে, এসআই পদ্ধতিতে কী হবে মানটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি চলো খাতাতে। তো দেখো এখানে লিখেছি কি না 3-1 উত্তর আমরা জানি। তো আমরা কি জানি, 1 গ্রাম পার লিটার ইকুয়াল টু 1 কেজি পার মিটার কিউব, অর্থাৎ ঘনমিটার। তো এটা কি দেখা যাচ্ছে দেখো, মান এখানেও 1 কিন্তু এখানে একক সিজিএস পদ্ধতিতে গ্রাম পার লিটার, এখানে একক কি হচ্ছে এসআই পদ্ধতিতে কেজি পার মিটার কিউব, অর্থাৎ কেজি পার ঘনমিটার। তো শুধুমাত্র এককটা চেঞ্জ হচ্ছে, মান কিন্তু একই থাকছে। তাহলে এখানে লিখছি দেখো, যেহেতু কমা দিয়ে এসটিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 গ্রাম পার লিটার
অতএব এসআই এককে এই ঘনত্বের মান হবে, দেখো মানটা তো একই থাকবে, অর্থাৎ 0.0898 একই মান থাকবে। কারণ এইটা আমরা দেখেছি, যেহেতু বলেছি কি 1 গ্রাম পার লিটার ইকুয়াল টু 1 কেজি পার মিটার কিউব, তাহলে এখানে মানটা একই রেখে শুধুমাত্র আমরা কি করব না গ্রাম পার লিটারের জায়গায় কি করব কেজি পার মিটার কিউব করব। তো কেজি পার মিটার কিউব করলেই কিন্তু আমার উত্তরটি হয়ে যাবে। বোঝা গেল? এবারে দেখো 3-2টা কি বলছে না, একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184, পরমাণুটির ভর সংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করো। তো চলো আমি খাতাতে করে দিয়েছি, দেখে নাও। তো দেখো 3-2 উত্তর। এক্ষেত্রে পরমাণুটির ভর সংখ্যা কত বলেছে না 235 বলেছে, এবং পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সমষ্টি অর্থাৎ দুটো যোগফল কত বলেছে না 184 বলেছে। এই দুটো জিনিস বলে দিয়েছে, পরমাণুর ভর সংখ্যা বলেছে 235 এবং পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সমষ্টি বলেছে 184। অতএব পরমাণুতে প্রোটন সংখ্যা সমান 184/2, অর্থাৎ 184কে 2 দিয়ে ভাগ করছি, যেটা ভাগ করলে পাচ্ছি কত 92। কেন 2 দিয়ে ভাগ করলাম? কারণ কোনো পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সমষ্টি, প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা কিন্তু সমান থাকে, যে কটা প্রোটন থাকে সেই কটা ইলেকট্রন থাকে। তাহলে দুটোর যোগফল যদি 184 হয়, তাহলে প্রোটন সংখ্যা 92টি এবং ইলেকট্রন সংখ্যাও কিন্তু 92টি হবে, কারণ দুটোর সংখ্যা কিন্তু সমান থাকে। ওই জন্যই 2 দিয়ে ভাগ করা হয়েছে। বোঝা গেল? এই 92টি প্রোটন সংখ্যা হয়েছে মানে 92টি ইলেকট্রনের সংখ্যাও কিন্তু হবে। বোঝা গেল? তো ওই জন্য কী লিখেছি না, অতএব পরমাণুতে প্রোটন সংখ্যা সমান 184/2 = 92। এইবারে অতএব পরমাণুতে নিউট্রন সংখ্যা কী আছে না, নিউট্রন সংখ্যা বার করতে গেলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিতে হয়। তো ভর সংখ্যা কত বলে দিয়েছিল 235, তো লিখেছি কত নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো ভর সংখ্যা 235 এখানে লিখে দিলাম, আর প্রোটন সংখ্যা পেয়েছি কত 92, তো 92 বিয়োগ করলে পাচ্ছি কত 143। বোঝা গেল? তাহলে কি পেলাম? অতএব পরমাণুতে নিউট্রন সংখ্যা পেলাম 143। তো চলো শেষ প্রশ্ন, একটা অঙ্ক দেওয়া রয়েছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। 4-1 কি বলছে না, একটি ট্রেন 60 কিমি/আওয়ার দ্রুতিতে চলছিল, 60 কিলোমিটার পাওয়ার মানে ঘন্টাতে 60 কিলোমিটার গতিবেগে চলছিল। ব্রেক কষার ফলে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো। ট্রেনটির থামতে কত সময় লাগবে নির্ণয় করো। বোঝা গেল? ব্রেক করছে, তার জন্য মন্দন কত হয়েছে না 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। এইবারে দেখো এই যে কিলোমিটার/আওয়ারটাকে আমরা কি করব, যেহেতু মন্দনের একক দেওয়া রয়েছে মিটার/সেকেন্ড স্কোয়ার, সেই জন্য এটাকেও মিটার/সেকেন্ড নিয়ে চলে যাব। বোঝা গেল? তারপর হিসাবটি আমরা করব। তো চলো আমি খাতাতে করে দিচ্ছি, দেখে নাও। তো দেখো 4-1 উত্তর। এক্ষেত্রে ট্রেনটির প্রাথমিক বেগ, যেটাকে ইউ বলা হয়, তো প্রাথমিক বেগ ব্র্যাকেটে ইউ লিখলাম, যেটা কত ছিল না 60 কিমি/আওয়ার। এটাকে আমরা কি করব মিটার/সেকেন্ড নিয়ে চলে যাব। তো দেখো 60টা রাখলাম এখানে, আর কিমিটাকে আমরা কি করব না মিটারে নিয়ে চলে যাব। তাহলে 1 কিলোমিটার মানে জানি কত, 1 কিলোমিটার মানে আমরা জানি 1000 মিটার। তাহলে এখানে উপরে লিখলাম 1000, আর কিমি/আওয়ার মানে কি কিমির/আওয়ার মানে কিমির নিচে আছে আওয়ারটা, তাই না? আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড, তাই না? তাহলে 1 আওয়ারের জায়গায় এখানে কি লিখলাম না 3600 সেকেন্ড লিখলাম। তাহলে ওপরে কিমির জায়গায় লিখলাম 1 কিমির জায়গায় লিখলাম 1000 মিটার, আর নিচে 1 আওয়ারের জায়গায় লিখলাম 3600। তাহলে এই এককটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, মিটার/আওয়ার থেকে হয়ে গেল মিটার/সেকেন্ড স্কোয়ার, এই কিলোমিটার/আওয়ারের থেকে হয়ে গেল কি মিটার/সেকেন্ড। তো এবারে কাটাকুটি করে দেখো কি করছে, 0 0 0 0 কাটলাম, এদিকে 36-এ 6 6 36, এখানে 6 10-এ 60, আবার 10কে আর 6কে কেটে হয়ে যাচ্ছে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10। তাহলে উপরে থাকছে 5 আর 10-এ গুণ করলে 50, আর নিচে থাকছে 3, তাহলে 50/3 মিটার/সেকেন্ড। এইবারে দেখো অন্তিম বেগ যেহেতু ট্রেনটি থামবে বলেছে, তাহলে অন্তিম বেগ কত হবে, সেটা হচ্ছে 0 হবে। তাহলে অন্তিম বেগ যেখানে আমরা ভি বলে সেটাকে জানি, তো অন্তিম বেগ ব্র্যাকেটে ভি = 0, যেহেতু ট্রেনটি থেমে যাবে। আর মন্দন যেটাকে এ বলে ডিনোট করা হয়, তো মন্দন সেটা কত 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ওখানে বলে দিয়েছে। আর ধরি সময় হচ্ছে টি, তো এটা আমাকে বের করতে হবে।
এবারে দেখো আমরা জানি মন্দনের ক্ষেত্রে আমরা কি জানি না, ভি যে সূত্রটা ভি ইকুয়াল টু ইউ মাইনাস এ টি। এখানে ভি এর মান জানি, ইউ এর মান জানি, এ এর মান জানি, শুধু টি এর মানটা জানি না। তাহলে টি এর মান আমরা বের করতে পারবো এখান থেকে। তো ভি এর মান কত দেখো, 0 ভি এর মান এখানে বসিয়ে দিলাম। ইউ এর মান কত প্রাথমিক বেগ সেটা কত বের করেছি 50/3 মিটার পার সেকেন্ড, সেটা 50/3 বসিয়ে দিলাম। মাইনাস এর মান কত দেখো, এর মান মন্দনের মান আমরা জানি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 1 বসিয়ে দিলাম এর জায়গায়, গুণ টি। টি এর মানটা এখানে সহজেই পেয়ে যাবো। দেখো টি এবং 1 তা গুণ করলে কত হয়, টি একে টি আর বা এদিকে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস টি যদি সমান চিহ্নের এদিকে চলে আসে তাহলে প্লাস টি হয়ে যাবে। সেই জন্যই এখানে লিখেছি অতএব টি ইকুয়াল টু 50/3টা ডান দিকেই রয়ে গেল। তাহলে 50/3 একে যদি আমরা ভাগ করি তাহলে সেটা হচ্ছে 16.2 সেকেন্ড। বোঝা গেল, সেকেন্ডে আমরা উত্তর পাবো, কারণ সব আমরা সেকেন্ডে পরিণত করে নিয়েছিলাম। তাহলে অতএব লিখেছে ট্রেনটি কখন থামবে, থামতে কত সময় লাগবে, তো উত্তরটি লিখব ট্রেনটির থামতে 16.2 সেকেন্ড সময় লাগবে। তো এই ছিল ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটাস্কের পার্ট 4। ক্লাস 9-এর অন্যান্য সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটাস্কের কিন্তু পার্ট 4 করে দেওয়া রয়েছে। তোমরা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে গিয়ে সব কিছু দেখে নিতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর আজকে যারা নতুন, সবচেয়ে ভালো এবং সঠিক উত্তর পাওয়ার জন্য প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।